ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মারাঠা সাম্রাজ্য নিয়ে যে ভিডিও সিরিজটি আমি করছিলাম এটি সেই ভিডিওতে থার্ড ভিডিও। যারা আগের দুটি ভিডিও দেখোনি তারা অবশ্যই সেই দুটো ভিডিও দেখে নাও এবং তোমাদের কেমন লাগলো সেই ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আজকে আমি রাজীব আলোচনা করব দ্য অফিস অফ দ্য পেশোয়া। এই অফিস অফ দ্য পেশোয়া বলার আগে খানিকটা ব্যাকগ্রাউন্ড জানবো। শিবাজির মৃত্যুর পর শিবাজির সিংহাসনে কে বসেছিল, কেন পেশোয়ারা মারাঠা সাম্রাজ্যে সর্বে সর্বা হয়ে উঠেছিল, পুরো ব্যাপারটাই আমরা এখানে জানবো। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শিবাজির মৃত্যুর পর সিংহাসনে তার প্রথম ছেলে শম্ভুজি বসে, কিন্তু এই শম্ভুজির সিংহাসনে বসাটা মারাঠা চিফদের পক্ষে মোটেই মেনে নেওয়ার ছিল না। তারা চেয়েছিল শিবাজির আরেক ছেলে রাজারাম সিংহাসনে বসুন। শম্ভুজি সিংহাসনে বসার পরেই তিনি একটি যুদ্ধে জড়িয়ে পড়েন এবং তার মৃত্যু ঘটে। যুদ্ধটির নাম হলো সংগমেশ্বর যুদ্ধ ১৬৮৯। মুঘলদের সাথে এই যুদ্ধে তিনি প্রাণ হারান। এই যুদ্ধের কারণটা হলো ঔরঙ্গজেবের ছেলে প্রিন্স আকবরকে তিনি তার সাম্রাজ্যে আশ্রয় দিলেন। শম্ভুজির মৃত্যুর পর তার বিধবা স্ত্রী ইয়াসুবাই এবং তার ছেলে শাহুকে মুঘলরা কারাগারে বন্দী করে। এরপর রাজারাম সিংহাসনে বসে। রাজারাম সিংহাসনে বসে প্রথমেই যে জিনিসটা করে, তিনি মারাঠাদের যে হেডকোয়ার্টার সেটা জিঞ্জিতে নিয়ে আসে। রাজারামের মৃত্যুর পর তার বিধবা স্ত্রী তারাবাই তার ইনফ্যান্ট ছেলে দ্বিতীয় শিবাজিকে সামনে রেখে সাম্রাজ্য চালাতে থাকে। এরপরেই ভারতের ইতিহাসে একটি টুইস্ট ঘটে। মুঘলরা শাহুকে ছেড়ে দেয়। শাহুকে মুক্ত করার উদ্দেশ্যই ছিল মারাঠাদের মধ্যে একটা ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি করা। মারাঠাদের মধ্যে যে সিভিল ওয়ারের খানিকটা শুরু হয়েছিল, এই পর্যায়ে সেটা চরম আকার ধারণ করে। শাহু মুক্তি পাওয়ার পরে দুটো রাইভাল ক্যাম্প তৈরি হয়, প্রথমটা তারাবাই, দ্বিতীয়টা শম্ভুজির ছেলে শাহু। কিন্তু ১৭০৭-এ বালাজি বিশ্বনাথের সাহায্যে শাহু তারাবাইকে দ্য ব্যাটেল অফ খেদে হারিয়ে দেয় এবং তাকে কোলাপুরে পাঠিয়ে দেয়। এরপরে দ্য রয়্যাল হাউস অফ কোলাপুর তৈরি হয়। এখানে সালটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ১৭০৭। এই সালে ঔরঙ্গজেবের মৃত্যু ঘটে। এখানে শাহু সম্পর্কে খানিকটা দেখব। শাহু ১৭০৭-এ মারাঠা সাম্রাজ্যের সিংহাসনে বসে। এই সময়তেই কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যু ঘটে। প্রথমেই তিনি মারাঠাদের ক্যাপিটাল সাতারায় শিফট করে। তার সময়কালে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটি হলো চিৎপাবন ব্রাহ্মণরা, যারা কিনা মারাঠাদের পেশোয়া ছিলেন অর্থাৎ চিফ মিনিস্টার ছিলেন, তারা মারাঠাদের সর্বে সর্বা হয়ে ওঠে এবং ভার্চুয়ালি সমস্ত কন্ট্রোলটা তাদের হাতে চলে আসে। ১৭১৯-এ পেশোয়া বালাজি বিশ্বনাথের সাহায্যে সৈয়দ ভ্রাতৃদ্বয়কে তিনি হেল্প করলেন এবং ফারুক শিয়াকে মারলেন এবং তার মাকে তিনি কারাগার থেকে মুক্ত করলেন। এখানে কিন্তু স্বরাজের কনসেপ্টটা উঠে আসে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য মারাঠা ল্যান্ড। পেশোয়া শব্দের অর্থ হলো ফরমোস্ট, অর্থাৎ সর্বপ্রথম। পেশোয়ার কনসেপ্টটা কিন্তু মারাঠাদের তৈরি না, এটা অলরেডি দক্ষিণ ভারতের মুসলিম রুলারদের দ্বারা তৈরি করা একটি পদ ছিল। এই পেশোয়ারদের ডিউটিটা ছিল ইকুয়াল টু প্রাইম মিনিস্টার। এখানে পেশোয়ারদের সম্পর্কে খানিকটা আমরা জেনে নেব। মারাঠাদের প্রথম যে পেশোয়ার ছিলেন তিনি হলেন সোনোপান্ত দাভির। দ্বিতীয় যে পেশোয়ার ছিলেন তিনি হলেন শ্যামাপান্ত কুলকার্নি রঞ্জেকার। তিনি শাহজি ভোসলের আন্ডারে ছিলেন। থার্ড যেটা ইম্পর্টেন্ট, তিনি হলেন মোরোপান্ত ত্রিম্বাক পিংলে। তিনি ছত্রপতি শিবাজির আন্ডারে পেশোয়ার ছিলেন। এর পরের পার্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে বালাজি বিশ্বনাথ মারাঠা সাম্রাজ্যের সব থেকে ইম্পর্টেন্ট একজন পেশোয়া, বালাজি বিশ্বনাথ ভাট। তার সময়কার সব থেকে ইম্পর্টেন্ট ঘটনাটা হলো পেশোয়ার এই সময় হেরিডিটারি হয়ে যায়, অর্থাৎ বংশ পরম্পরার রূপ ধারণ করে। মারাঠার অ্যাডমিনিস্ট্রেশনে সব থেকে ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল পজিশনটা ছিল এই পেশোয়ারদের।
আগেই বলা হয়েছে যে মারাঠাদের মধ্যে যে একটা সিভিল ওয়ারের সিচুয়েশন তৈরি হয়েছিল, তিনি সেখানে একটি ক্রুশিয়াল রোল তৈরি করেছিলেন। মারাঠাদের অন্যান্য লিডার্সদের সাপোর্ট নিয়ে তিনি শাহুকে সিংহাসনে বসিয়েছিলেন। এরপর 1719-এ তিনি ফরুখশিয়ারের থেকে কিছু রাইট অর্থাৎ অধিকার গ্রহণ করেন। 1719-এ দুটো ঘটনা ঘটলো। প্রথমটা, বালাজি বিশ্বনাথ মুঘল এম্পায়ার ফারুক শাহের কাছ থেকে একটি অধিকার নিলেন। এই অধিকার বলে শাহুকে মারাঠা কিং হিসেবে রিকগনাইজ করা হলো। এবং দ্বিতীয়টি হলো মুঘলদের 6টা প্রভিন্সিস ইনক্লুডিং কর্ণাটক এবং মাইসোর থেকে চৌথ এবং সন্দেশমুখী আদায়ের অধিকার পেলেন। থার্ড যে ইম্পর্টেন্ট জিনিসটা হয়, দ্য ট্রিটি অফ লোনাবেলার সন্ধি 1714। কানজি আংরে, যে কিনা প্রথমে তারাবাইয়ের সহযোগী ছিলেন, এই বালাজি বিশ্বনাথ তাকে নেগোসিয়েশনের মাধ্যমে শাহুজির ক্যাম্পে নিয়ে এলেন। এই কানজি আংরে একজন বড় নেভি অ্যাডমিরাল ছিলেন। তিনি সৈয়দ ব্রাদার অর্থাৎ কিং মেকার অব দ্য মুঘলদের সাহায্য করলেন এবং ফারুখশিয়ারকে ডিথ্রোন করলেন অর্থাৎ সিংহাসনচ্যুত করলেন। এরপর আমরা পড়ব বালাজি বাজিরাও সম্পর্কে। প্রথম বালাজি বাজিরাও হলেন বালাজি বিশ্বনাথের ছেলে। তিনি মাত্র 20 বছর বয়সে পেশোয়ার হয়েছিলেন। সমস্ত পেশোয়ারদের মধ্যে এই প্রথম বালাজি বাজিরাও হলেন সবথেকে ইম্পর্টেন্ট একজন পেশোয়ার। তিনি শিবাজির পরবর্তীকালে গেরিলা ট্যাকটিক্সকে আরো উন্নতি করিয়েছিলেন। মারাঠা এম্পায়ার তার জেনিথ অর্থাৎ শীর্ষে পৌঁছেছিল বাজিরাওয়ের সময় থেকে। তার উদ্দেশ্য ছিল এই মারাঠা সাম্রাজ্যকে কৃষ্ণা থেকে আরকোট অর্থাৎ পাকিস্তানের একটা শহর পর্যন্ত নিয়ে যাবে। এখানে তিনি একটি আইডিওলজিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছিলেন, সেটি হলো হিন্দু পাদশাহী, যার অর্থ হচ্ছে হিন্দু এম্পায়ার। তিনি সমগ্র ভারতবর্ষে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই কারণে সমগ্র ভারতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত হিন্দু রাজ্যগুলো ছিল তাদেরকে তিনি একত্রিত করার চেষ্টা করলেন এবং একটি কমন এনিমি মুঘলদের বিরুদ্ধে একত্রিত করা। তিনি নিজামুল মুলককে পরাজিত করেছিলেন এবং নিজামুল মুলককে বাধ্য করেছিলেন তার 6টা প্রভিন্সিস থেকে চৌথ এবং সন্দেশমুখী দিতে। 1722-এ তিনি পর্তুগিজ থেকে সালসেট এবং বেসিন অ্যাকোয়ার করে নেয়। তিনি তার ক্যাপিটালকে সাতারা থেকে পুনে স্থানান্তরিত করে 1728-এ। এই সময় দুটো ইম্পর্টেন্ট স্পিচের কথা আমরা জানতে পারি। প্রথমটি শাহু বাজিরাওকে বলেছিলেন, তিনি বলেছিলেন ইউ আর আ ওর্থি সন অফ ওর্থি ফাদার। দ্বিতীয়টি বাজিরাও শাহুর উদ্দেশ্যে বলেছিলেন, তিনি বলেছিলেন লেট আস স্ট্রাইক দ্য রুট এন্ড ব্রাঞ্চেস উইল ফল অ্যাপার্ট দেমসেলফ, অর্থাৎ একটি গাছের শিকড়ে আঘাত করো, গাছটি এমনিতেই তার শাখা প্রশাখা নিয়ে ঝরে পড়বে। তিনি দ্য সিস্টেম অফ কনফেডারেসি তৈরি করেছিলেন। এই সিস্টেম অফ কনফেডারেশনের মাধ্যমে মারাঠা চিফদের তিনি একত্রিত করেছিলেন। এর ফলে মারাঠা চিফরা নিজস্ব টেরিটরিতে অটোনোমাসলি ভাবে শাসন চালাতো। পরবর্তীকালে মারাঠা ফ্যামিলিসরা ভারতের বিভিন্ন প্রান্তে আরো প্রমিনেন্ট এবং এস্টাবলিশ হয়ে গিয়েছিলেন। এখানে আমরা একটি ম্যাপের মাধ্যমে মারাঠা কনফেডারেসি অর্থাৎ অন্যান্য মারাঠা রয়্যাল ফ্যামিলিগুলো সম্পর্কে জানবো। প্রথমটা হলো গাইকোয়াড়, বরোদার গাইকোয়াড়রা। দ্বিতীয় যেটা হলো ইন্দোরের হোলকার। থার্ড যেটা হলো গোয়ালিয়রের সিন্ধিয়া। ফোর্থ হলো নাগপুরের ভোসলে। নেক্সট যেটা আমরা জানবো প্রথম বালাজি বাজিরাও। একে কিন্তু আমরা প্রথম নানা সাহিব বলেও জানি। এই নানা সাহিব এবং সিপাহী বিদ্রোহের নানা সাহেব দুটো কিন্তু ডিফারেন্ট। অনেক সময় দুটোর মধ্যে কনফিউশন হয়। এই সময় একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে। শাহু এই সময় মারা যায়। তার কোনো রকম ইস্যু ছিল না। তিনি রামরাজাকে তার পরবর্তী সাকসেসর হিসেবে নমিনেট করে যায়, কিন্তু পেশোয়া বালাজি বাজিরাও এই রামরাজাকে সাতারাতে বন্দী করে রাখে এবং তিনি মারাঠা সাম্রাজ্যের সম্পূর্ণ ক্ষমতাটা নিজের আন্ডারে রেখে দেয়। বালাজি বাজিরাও আলিবর্দী খাঁকে পরাজিত করেছিলেন। ভারতবর্ষের 1/3 পার্ট কিন্তু মারাঠা সাম্রাজ্যভুক্ত হয়ে গিয়েছিল। এই সময় একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে। 1752-তে পেশোয়ারা মুঘলদের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়। এই চুক্তি অনুযায়ী পেশোয়ারা মুঘলদের যে কোনো এক্সটার্নাল শক্তি থেকে প্রোটেক্ট করবে।
তার পরিবর্তে আগ্রা, আজমির সহ নর্থ ওয়েস্ট প্রভিন্সেস গুলো থেকে মারাঠারা ট্যাক্স কালেকশন করবে। এই যে শর্ত অনুযায়ী পেশোয়ারা মুঘলদের ইন্টারনাল এবং এক্সটার্নাল শক্তি থেকে প্রোটেক্ট করবে, তার ফলশ্রুতি হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধ। দ্য আফগান চিফ আহমদ শাহ আবিদালি যখন মুঘল সাম্রাজ্যের উপর আঘাত হানে, এই মারাঠারা আগের এগ্রিমেন্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু দুঃখের বিষয়, মারাঠারা খুব খারাপভাবে পরাজিত হয়। মারাঠাদের শোচনীয় পরাজয়ের কথা শুনে বাজিরাও প্রাণ হারায়। এই যুদ্ধের পর মারাঠারা আর কখনো একত্রিতভাবে দাঁড়াতে পারেনি। মারাঠা সাম্রাজ্যের এক্সপেনশনটাও কিন্তু আটকে গিয়েছিল। মারাঠা সাম্রাজ্যের মধ্যে ভাঙন দেখা দিয়েছিল। মারাঠারা আর কখনো একত্রিতভাবে যুদ্ধ করতে পারেনি। এরপর হচ্ছে আমরা মাধবরাও সম্পর্কে জানবো। 11 বছর পর মারাঠা সাম্রাজ্য কিন্তু তার আগের গ্লোরি ফিরে পায় এই মাধবরাওয়ের আন্ডারে। প্রথমে তিনি হায়দার আলীকে পরাজিত করে এবং হায়দার আলীকে বাধ্য করে ট্রিবিউট দিতে। শুধু তাই নয়, উত্তর ভারতে রোহিল্লাস, রাজপুত এবং জাটদের উপরও তার ক্ষমতা তিনি প্রদর্শন করেন। 1772-এ সিংহাসনচ্যুত শাহ আলমকে আবার তিনি মুঘল সিংহাসনে বসায়। তার মৃত্যুর পর আবার ইন্টারনাল কনফ্লিক্ট শুরু হয় নারায়ণ রাও আর রঘুনাথ রাওয়ের মধ্যে। নারায়ণ রাও ছিল মাধব রাওয়ের ভাই আর রঘুনাথ রাও ছিল প্রথম বাজিরাওয়ের ভাই। কিছুদিনের মধ্যেই নারায়ণ রাও মারা যায়। বলা হয় তিনি নাকি রঘুনাথ রাওয়ের ইনস্ট্রাকশনে মার্ডার হয়েছিলেন। নারায়ণ রায়ের মৃত্যুর পর রঘুনাথ রাও কিছুদিন সিংহাসনে বসলেও নানা ফাড়নবিসের সাহায্যে নারায়ণ রায়ের 40 দিনের ছেলে সোয়াই মাধবরাও বা মাধবরাও রাও নারায়ণ সিংহাসনে বসেন এবং নানা ফাড়নবিস মাধবরাও নারায়ণকে সামনে রেখে মারাঠা সাম্রাজ্য চালাতে থাকে। কিছুদিনের মধ্যেই রঘুনাথ রাও এই পুরো ব্যাপারটা থেকে ভীষণই অপমানিত বোধ করেন এবং আউট অফ দ্য ফ্রাস্ট্রেশন তিনি ব্রিটিশ ক্যাম্প জয়েন করেন। এর ফলশ্রুতি অ্যাংলো মারাঠা ওয়ার অর্থাৎ প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধের সূত্রপাত হয়। পরবর্তী লেসনে আমরা যখন ব্রিটিশদের সাথে মারাঠাদের রিলেশন পড়ব, তখন এই ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার ছাড়াও পরবর্তী আরো দুটো মারাঠা ওয়ার সম্পর্কে আমরা জানবো। এরপর একটা যুদ্ধ ঘটে, সেটা হচ্ছে তালেগাঁও যুদ্ধ 1776-এ। এই যুদ্ধে ব্রিটিশদের নানা ফাড়নবিস পরাজিত করে। তার ফলে দুটো চুক্তি হয়। প্রথম চুক্তিটা হলো দ্য ট্রিটি অফ পুরন্দর এবং সেকেন্ড চুক্তিটা হলো দ্য ট্রিটি অফ সালবই। প্রথমটা 1776, দ্বিতীয়টি 1782। দুটো চুক্তি সম্পর্কে আমরা পরবর্তী লেসনে, যেখানে ব্রিটিশদের সাথে মারাঠাদের রিলেশন পড়বো, সেখানে ডিটেলসে আলোচনা করব। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে দ্বিতীয় বাজিরাও। এই দ্বিতীয় বাজিরাও হলো রঘুনাথ রাওয়ের ছেলে এবং লাস্ট পেশোয়া। মারাঠাদের মধ্যে যে সমস্ত পেশোয়ারা ছিল তার মধ্যে দ্বিতীয় বাজিরাও হলো সব থেকে ইনকম্পিটেন্ট এবং দুর্বল একজন পেশোয়া। তার সময় মারাঠারা সব থেকে অসম্মানজনক ট্রিটিটা করতে বাধ্য হয়। সেই ট্রিটিটা হলো দ্য ট্রিটি অফ বেসিন। এটা 1802-এ ব্রিটিশদের সাথে করেছিল। এর ফলে ব্রিটিশরা শুধুমাত্র মারাঠা না, সমগ্র ডেকান এবং ওয়েস্টার্ন ইন্ডিয়াকে নিজস্ব সাম্রাজ্যভুক্ত করে নিয়েছিল। এটার ডিটেলসটা আমরা পরবর্তীকালে যখন ব্রিটিশদের সাথে মারাঠাদের রিলেশন পড়ব, তখন আমরা ডিটেলসে এটা জানবো। এরপর তার সময়কালে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার অর্থাৎ তৃতীয় অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছিল 1818-তে। এরপরেই সমগ্র মহারাষ্ট্র, মারাঠা সাম্রাজ্য, পেশোয়ারদের টেরিটরি সমগ্রটা ব্রিটিশদের সাম্রাজ্যভুক্ত করে নেওয়া হয় এবং বোম্বে প্রেসিডেন্সি তৈরি করা হয়। আর দ্বিতীয় বাজিরাওকে একজন পেনশনভোগী করে রেখে দেওয়া হয়। তার কোনো রকম ইস্যু ছিল না। তার অ্যাডপ্টেড সন ছিল নানা সাহেব। তার আসল নাম ছিল ধন্ডু পান্ত, যিনি কিনা রিভোল্ট 1857-এ অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ সিপাহী বিদ্রোহে তিনি পার্টিসিপেট করেছিলেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা জানবো ব্রিটিশদের সাথে মারাঠাদের কি সম্পর্ক ছিল। আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। এই ভিডিওটির নিচে তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টটি জানিও। বন্ধুদের মধ্যে
শেয়ার করিয়ে দিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।